সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী কারক বিভক্তি। কারক বিভক্তি এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে তোমার এই কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং বিভক্তি এগুলো নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। তো চলো আমরা দেখো, আমি লিখে রেখেছি সম্প্রদান কারক। এই সম্প্রদান কারকটা কী? তো তোমাদের এই নতুন বইয়ে 2021 সালে যে বইটা তো এখন যারা ক্লাস 9-এ তোমরা দেখে থাকবে, তোমাদের কারকের মধ্যে কিন্তু সম্প্রদান কারকের কথা উল্লেখ করা হয় নাই। সেখানে বলা হয়েছে 6 প্রকার, যে সম্প্রদান কারক বাদ দিয়ে সম্বন্ধ কারক লিখেছে, অন্য 5টা কারক ঠিক আছে। তা আমরা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারক নয় কেন সেটা প্রথম পর্বে আলোচনা করেছি, সুতরাং সেদিকে যাব না। তো যেহেতু সম্প্রদান কারক আমরা দীর্ঘদিন পড়ে আসছে, চলে আসছে, এটার অস্তিত্ব রয়ে গেছে, নতুন বইতে সেটি বাদ দেওয়া হয়েছে কিন্তু পুরনো বইতে ছিল, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। সম্প্রদান কারক, যদিও অনেক বৈয়াকরণ এই সম্প্রদান কারকটা স্বীকার করেন না, কারণ এটা কর্মকারক দিয়ে সম্প্রদান কারকের কাজটা চলে, কিন্তু বিশেষ ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারকের অস্তিত্ব রয়েছে, সেটা আমরা একটু জানব। সম্প্রদান কারক দেখো সংজ্ঞাটা কি? যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা যায় বা করা হয়, সেই কারকটাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী আমরা বলি সম্প্রদান কারক। যেমন তোমার ভিখারিকে ভিক্ষা দাও, আমি বললাম যে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, কাকে দাও, কী দাও, দুটি কিন্তু কর্মর মধ্যে ইনডিরেক্ট অবজেক্ট যেটি, প্রাণীবাচক যেটি, সেটিকে আমরা ধরবো, এটি নয়, এটি তো কর্মকারকে চলে যাবে, এটা নয়, এটিকে আমি বলছি যে সম্প্রদান কারক। এবং এই যে কাকে দাও, ভিখারিকে দাও, সেই ভিখারিকে এটা এখানে কর্ম না বলে আমরা বলছি সম্প্রদান। বিশেষ ধরনের কর্মটাকে সম্প্রদান বলছিস, যে কর্মের মধ্য দিয়ে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি প্রকাশ পায়। ঠিক আছে? ধোপাকে কাপড় দাও সেটি কিন্তু হচ্ছে না। আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তাহলে এটা কেন হবে না? কাকে দাও, ধোপাকে, এটি কর্মকারক হচ্ছে, এটি সম্প্রদান হচ্ছে না। এটিও কর্ম, বিশেষ ধরনের কর্ম, এবং এখানে সত্যত্যাগের একটা বিষয় রয়ে গেছে, সে কারণে এটিকে বলা হচ্ছে, প্রথমটাকে এটাকে বলা হচ্ছে সম্প্রদান, এটাকে বলা হচ্ছে কর্ম। অথবা আমরা বলতে পারি ক্রিয়া দ্বারা যাহাকে অভিপ্রায় করা হয়, যেমন আমাদিগকে হিংসা করিও না। আমি বললাম যে আমাদেরকে হিংসা করিও না, হিংসা করিও না, এই যে আমাদেরকে, এই ক্রিয়া দ্বারা কিন্তু একটা অভিপ্রায় প্রকাশ করা হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু এটি সম্প্রদান কারক হবে। তো সম্প্রদান কারকের বিষয়টা হচ্ছে, মূল কথাটা হচ্ছে যাকে সত্যত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা যায় এবং ক্রিয়া দ্বারা যাহাকে অভিপ্রায় করা যায়, সেটি হচ্ছে সম্প্রদান কারক। আবার ধরো যেমন তিনি হজে যাচ্ছেন, তিনি হজে যাচ্ছেন, হজে কোথায় যাচ্ছেন? হজ তো কিন্তু আধার নয়, এটা কিন্তু অধিকরণ নয়, হজের নিমিত্তে যাচ্ছেন, নিমিত্ত অর্থে কিন্তু এই তোমার হবে, এটি হবে সম্প্রদান কারক এবং সেটি সপ্তমী বিভক্তি। ঠিক আছে? যেমন বেলা যে পড়ে এলো, জলকে চলো, মানে জলের নিমিত্তে চলো, জল আনার জন্য চলো, এটা নিমিত্তার্থে চতুর্থী। তো এই হচ্ছে সম্প্রদান কারক। তাহলে আমরা সম্প্রদান কারকটা বুঝলাম, এটা বিশেষ ধরনের কর্মকারক, যে কর্মকারকে তোমার ওই প্রাণীবাচক কর্মকারকে যার মধ্যে যদি সত্যত্যাগ করে দান, অর্চনা, সাহায্য কিংবা ক্রিয়া দ্বারা অভিপ্রায় বোঝায়, সেটি হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে? এরপরে আসো আর যেটা, সেটি হচ্ছে তোমার অপাদান কারক। এই অপাদান কারক তোমরা পড়ে থাকবে যে কোথাও হতে উৎপন্ন, রক্ষিত, পতিত, চলিত, ভীত, জাত, গৃহীত, দূরীভূত প্রভৃতি বুঝালে সেটি হচ্ছে অপাদান কারক, কোথাও হতে। ঠিক আছে? সেজন্য আমি 3টি কথা এখানে লিখেছি,
যে যা থেকে কিছু বিচ্যুত, জাত, গৃহীত, রক্ষিত, পতিত, দূরীভূত, ভীত প্রভৃতি হয় সেটিকে আমরা বলছি অপাদান কারক। অথবা যাহা হইতে ক্রিয়া প্রকাশিত হয়, ক্রিয়াটা প্রকাশিত হচ্ছে কোত্থেকে? যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় বা যাহা হইতে ক্রিয়া প্রকাশিত হয় সেটি হচ্ছে অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা ঝরে, আমি বললাম একটা উদাহরণ দিলাম, গাছ থেকে পাতা ঝরে। তাহলে এখানে এই যে গাছ থেকে পাতা ঝরাটা কোত্থেকে হচ্ছে? গাছ থেকে। কোথা হতে পাতা ঝরা? কোথা হতে ভার্বকে আমি যদি প্রশ্ন করি কোথা হতে, এই কথাটা যদি আমি প্রশ্ন করি তাহলে কি উত্তর দাঁড়াবে? গাছ থেকে। গাছ থেকে পাতা ঝরছে। এবং এই ঝরাটা এখানে কি অর্থ? এটা পড়ে যাওয়া, বিচ্যুত অর্থ। এটা হচ্ছে বিচ্যুত হচ্ছে, বিচ্যুত বোঝাচ্ছে, এই যে বিচ্যুত। তো ঠিক একইভাবে তোমার বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা একটু খেয়াল করতে হবে। যেমন মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটাও কিন্তু বিচ্যুত। আবার যদি বলি আমি শুক্তি থেকে মুক্ত মেলে, শুক্তি থেকে মুক্ত মেলে, ঠিক আছে? শুক্তি থেকে যে মুক্ত বা পার্ল, যেটাকে আমরা বলি পার্ল, শুক্তি, ঝিনুক, তো ঝিনুক থেকে মুক্তটা পাওয়া যায়। তো শুক্তি থেকে, তাই এটা কোন অর্থে? এটা কিন্তু গৃহীত, বলা হচ্ছে গৃহীত অর্থে, গৃহীত, এটা কালেক্টেড, গৃহীত অর্থে। শুক্তি থেকে মুক্ত মেলে। দুধ থেকে দই হয়, এটাও কিন্তু গৃহীত, দুধ থেকে দই হয়, দুধ থেকে এই দইটা হয়, এটাও কিন্তু গৃহীত অর্থে, ঠিক আছে? জমি থেকে ফসল পাই বা খেজুর রসে গুড় হয়, আমি যদি বলি যেখানে উদাহরণ দেওয়া আছে তোমার, খেজুর রসে গুড় হয়, খেজুর রসে গুড় হয়, গুড় হয়, এই যে খেজুর রসে, এটা কি গৃহীত? এখানে কনফিউশন, গুড়টা হয়, খেজুর রস থেকে গুড় হয়, এটা বলছে জাত অর্থে, জাত, জাত, জাত মানে হচ্ছে বর্ণ, যেটা জন্মেছে, খেজুর রসে গুড় হচ্ছে। সুতরাং কোনটা গৃহীত কোনটা জাত তোমাদের এখানে একটু সমস্যা হতে পারে, এটা একটু বুঝে মাথায় রাখতে হবে। পাপে বিরত হও, বিরত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, বিপদের থেকে বাঁচাও প্রভৃতি, এগুলো হচ্ছে অপাদান কারক। অপাদান কারক আমরা লক্ষ্য করব যে বিভক্তি ছাড়াও কিন্তু অনুসর্গ হয়, অনুসর্গের ব্যবহার, বিভক্তি ছাড়াও এই বিভিন্ন বিভক্তি ছাড়াও অনুসর্গের ব্যবহার হয়। অনুসর্গের মধ্যে আমরা জানি যে তৃতীয়া এবং পঞ্চমী এই দুই ধরনের যে দ্বারা দিয়ে কর্তৃক হইতে থেকেছে, এগুলো কিন্তু এই বিভক্তিগুলো আবার অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। অপাদান কারকে এগুলোর ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। তাহলে অপাদান কারকটা আমরা কী করে বুঝবো যে আমি ক্রিয়ার উৎসটা সেটা কি করে পাবো? ক্রিয়াকে যদি আমি কোথা থেকে বা কোথাও হতে যদি এই প্রশ্নটা করি তাহলে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে অপাদান কারক। আচ্ছা, এরপরে আসো, অপাদান কারকে তোমরা জেনে থাকবে যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে, এরকম একটা কথা আছে, ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। তা আমি লিখেছি কয়েকটা কথা, যে যাহাতে ক্রিয়া সম্পন্ন হয় সেটাকে অধিকরণ কারক বলে। আরেকটা বললাম যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে, আচ্ছা দরকার নাই সেটা। যে কারকে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয়, স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে, ক্রিয়া সম্পাদনের কাল বলছে সময়টা, তো আমি যদি সময়টা বের করি তাহলে কখন প্রশ্ন করব ক্রিয়াপদকে, কখন প্রশ্ন করব। আধার হচ্ছে স্থানটা, ঠিক আছে, স্থান, তাহলে কোথায় প্রশ্ন করব ক্রিয়াপদকে, কোথায় প্রশ্ন করে যে উত্তরটা পাবো, ঠিক আছে, কখন কোথায়, কখন কোথায়।
আর বিষয়ের জন্য কিসে প্রশ্ন করব। তাহলে কখন কোথায় কিসে প্রশ্ন করে আমি বলতে পারি যে এটা কখন কোথায় কখন এবং কিসে প্রশ্ন করে যে উত্তর পাবো ক্রিয়াপদকে সেটি হচ্ছে অধিকরণ। এটি হচ্ছে বের করার নিয়ম বা বোঝার নিয়ম। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যাহাতে ক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, তো ক্রিয়া সম্পাদনের এই যে 3 নম্বর যে সংজ্ঞাটা, ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে, তো আমি যদি বলি হ্যাঁ বসন্তে কোকিল ডাকে, কখন কোকিল ডাকে? বসন্তে। তো এই বসন্তে হচ্ছে তোমার এই অধিকরণ কারক। আর আধার মানে হচ্ছে এই যেটি ধারণ করে, পাত্র, স্থান প্রভৃতি। তো তিনি ঢাকা থাকেন, কোথায় থাকেন? ঢাকা। আকাশে চাঁদ উঠেছে, কোথায় উঠেছে? আকাশে। সে গণিতে ভালো, কিসে ভালো? গণিতে। তো এই প্রশ্ন, এটা খুব সিম্পল, ফাইন্ড আউট করাটা, অধিকরণ কারক বের করাটা এটা সহজ। তো এখানে লিখেছি আমরা যে কারকে স্থান, কাল, বিষয় এবং আরেকটা কথা লিখেছি ভাবটা নির্দেশিত হয়। ভাবটা কি? ভাবটা হচ্ছে একটা ক্রিয়ার তোমার এই সময় দ্বারা, একটা ক্রিয়ার সময় দ্বারা যদি অন্য ক্রিয়ার আরম্ভ বোঝা যায়, একটা ক্রিয়ার সময় দ্বারা অন্য ক্রিয়ার যদি আরম্ভটা বোঝা যায়, আরম্ভ বোধ হয় বা বোঝা যায়, সে বোধ হওয়ার নাম হচ্ছে ভাব। তাহলে একটা ক্রিয়ার সময় দ্বারা অন্য ক্রিয়ার আরম্ভটা, এটা কেমন কথা? এটাকে আমরা ভাবের কথাটা একটু বুঝবো যে একটা ক্রিয়ার সময় দ্বারা অন্য ক্রিয়ার আরম্ভ, এটা বুঝার যে নাম সেটি হচ্ছে ভাব। তাহলে এই যে ভাবটা, যেমন একটা উদাহরণ দিই আমরা, যে এই সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তাহলে এখানে একটা হচ্ছে অন্ধকার দূর হওয়া, একটা সূর্যোদয় হওয়া। এই সূর্যোদয় এই ক্রিয়ার সময় দ্বারা ওই অন্ধকার দূর চলে যাওয়া বা দূর হওয়ার শুরুটা আমরা বুঝি, এইটি হচ্ছে ভাব। সুতরাং এই ভাবটার কথাটা মাথায় রাখতে হবে। এখানে স্থান, কাল, বিষয় এবং ভাব নির্দেশিত হয় যে কারকে, সেটি হচ্ছে তোমার অধিকরণ কারক। এখন আসো অধিকরণ কারকের শ্রেণী বিভাগ। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এখানে 3 ধরনের হচ্ছে, 3 প্রকার। এর আগে ছিল কখনো বইয়ে কোনো সময় 4 প্রকার ছিল, কোনো বইয়ে 2 প্রকার লিখেছে। তোমাদের এনসিটিভির বইতে আছে 3 প্রকার। আমরা এই 3 প্রকার নিয়ে কথা বলি। 3 প্রকার। এই 3 প্রকার কি? একটি হচ্ছে তোমার কালাধিকরণ, একটা ভাবাধিকরণ, একটা আধারাধিকরণ। একটি হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ, একটা হচ্ছে আধারাধিকরণ। ঠিক আছে, ওই যে ভাবের সাথে সেটা ভাবাধিকরণ, কালের সাথে মানে কখন প্রশ্ন করি। ঠিক আছে, যেমন সকাল 8টায় স্কুল বসে, সকাল 8টায় স্কুল বসে, কখন বসে? সকাল 8টায়। ঠিক আছে, শীতকালে গাছের পাতা ঝরে, কখন? শীতকালে। এই যে কখন প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো, কাল বা সময়, অর্থাৎ যে কালে কোনো ক্রিয়া সম্পন্ন হয় সেটি হচ্ছে কালাধিকরণ। ভাবাধিকরণে ভাবের বিষয়টা থাকবে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাহলে সেটা হচ্ছে ভাবাধিকরণ।
যে একটু আগে আমরা সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়ে বললাম যে কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, শোক মন্দীভূত হয়। আচ্ছা, ঠিক আছে। বসন্তের আগমনে কোকিল কুহু করে, বসন্তের আগমনে কোকিল কুহু ডাক শুরু করে। তাহলে আগমনে, বসন্তের আগমনে, কান্নায়, খেয়াল করো এই যে ক্রিয়াবাচক বিশেষ্য ভার্বাল নাউন, এটি দিয়ে কিন্তু আরেকটা ক্রিয়ার রূপভাবের অভিব্যক্তিটা প্রকাশ পাচ্ছে। আমরা সহজ করে যদি বলি, আমি যদি বলি দুটো ঘটনা ঘটছে এখানে, একটা হচ্ছে কান্না হচ্ছে, একটা শোক হচ্ছে, দুটো যদি পাশাপাশি ঘটে এটার সাথে এটার কারণে এটা হচ্ছে, যদি সহজ করে বলি আমি, যদিও এইভাবে ব্যাখ্যা করার নিয়ম নেই, এই কারণটা হবে তোমার ভাবাদিকরণ। এই যে কোকিল কুহু ডাকে কেন বসন্তের আগমনে, এই কারণটা হবে তোমার ভাবাদিকরণ। ভাবাদিকরণে সবসময় লক্ষ্য করবে তোমরা সপ্তমী বিভক্তি হয়। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি হয়। এটাকে বলা হয় ভাবে সপ্তমী, এটাকে ভাবে সপ্তমী বলা হয়। ভাবাদিকরণে সপ্তমী বিভক্তি হয় সবসময়, এটাকে ভাবে সপ্তমী বলা হয়। ঠিক আছে। তো এরপরে দেখো আধারাদিকরণ। তাহলে আমরা কালাধিকরণ বুঝলাম কখন প্রশ্ন করে বা কালের বিষয়টা, সময়ের বিষয়টা থাকবে। ভাবাধিকরণের মধ্যে আমরা দেখব এরকম যে ক্রিয়াবাচক, কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার এই তোমার রূপভাবের অভিব্যক্তি প্রকাশ করলে তখন সেটাকে আমরা ভাবাধিকরণ বলি। অথবা বোঝার জন্য আমি বললাম যে একটার কারণে একটা ঘটলে কারণটাতে হবে তোমার ভাবাধিকরণ। হ্যাঁ, যেমন সে আনন্দে আত্মহারা হলো, আমি বললাম যে সে আনন্দে আত্মহারা হলো, আত্মহারা হলো। ঠিক আছে, সে আনন্দে আত্মহারা হলো। তাহলে এখানে এই যে আনন্দের কারণে আত্মহারা হলো, এটি হচ্ছে ভাবাধিকরণ এবং এটার এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। আর সবসময় ভাবাধিকরণের সপ্তমী বিভক্তি হয়, এটাকে আমরা ভাবে সপ্তমী বলি। তো এরপরে দেখো আধারাধিকরণ, যেটা আধারাধিকরণ হচ্ছে আধার, এখানে কোথায় প্রশ্ন করে, আধার বলছি স্থান, তো কোথায় প্রশ্ন করে আমি সরাসরি যদি ক্রিয়াপদকে কোথায় প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে তোমার এই আধারাধিকরণ। তো আধারাধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে ঠিক, অভিব্যাপক এবং বৈষয়িক। আধারাধিকরণকে এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ঐকদেশিক আধারাধিকরণ, তারপর হচ্ছে তোমার অভিব্যাপক আধারাধিকরণ এবং বৈষয়িক আধারাধিকরণ। আচ্ছা, ঐকদেশিক হচ্ছে, আমরা মনে রাখবো এটা হচ্ছে যে কোনো অংশে, ঐকদেশিক যে কোনো অংশে উপশ্লেষ বা একাংশ, উপশ্লেষ বা একাংশ বা যে কোনো অংশে, যেমন তিনি ঢাকা থাকেন, ঢাকার যে কোনো অংশে থাকেন। আকাশে চাঁদ উঠেছে, আকাশের যে কোনো অংশে, পুরো আকাশ জুড়ে নয়। ঠিক আছে, বাবা বাড়ি আছেন, কোথায় আছেন? বাড়ির যে কোনো অংশে আছেন। এগুলো হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ। আরেকটা জিনিস হচ্ছে এখানে মানে সাময়িক অর্থে, আগে কোনো বইতে ছিল যে কি আধারাধিকরণ 4 প্রকার, যে ঐকদেশিক আধারাধিকরণ, সামীপ্যাধার, হ্যাঁ, এই অভিব্যাপক এবং বৈষয়িক। এই সামীপ্যাধারকে কিন্তু ঐকদেশিক করা হয়েছে। সামীপ্য অর্থে এখানে বলা হয়েছে, একটা নোট আছে যে সামীপ্য বা নিকট অর্থে, সামীপ্য অর্থে ঐকদেশিক হবে, বা সামীপ্য বা নিকট অর্থে। যেমন এই দুয়ারে ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, তো ঘাটে আছে বলতে ঘাটের ঠিক উপরে না, ঘাটের উপরে বলতে
বা ঘাটের উপরে নিচে পিছে এরকম কিছু নাই, ঘাটের নিকটে, ঠিক ঘাটের উপরে তো হতে পারে না, ঘাটের নিকটে নৌকা বাঁধা আছে, নিকট বা সামীপ্যর্থে তোমার কি হবে, ঐক্যদেশিক হবে। তো এটাকে যেটা আগে ছিল যে সামীপ্যাধার, সেটাকে তোমার ঐক্যদেশিকের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে এই আধারাধিকরণটা 4 প্রকার থেকে এখন করা হয়েছে 3 প্রকার। আচ্ছা, এরপর দেখো অভিব্যাপক। এখানে যেটা বলেছিলাম ঐক্যদেশিকের শর্ত হচ্ছে যে কোনো অংশে, অভিব্যাপক হচ্ছে সমস্ত অংশ জুড়ে, সমস্ত অংশ জুড়ে, অংশ জুড়ে, সমস্ত অংশ জুড়ে। যেমন তিলে তৈল আছে, তিলে তৈল আছে, ঠিক আছে, তিলে, তিলের সমস্ত অংশ জুড়ে আছে। তেঁতুলে টক আছে, তেঁতুলের সমস্ত অংশ জুড়ে টক আছে। পুকুরে পানি আছে, পুকুরের সমস্ত অংশ জুড়ে পানি আছে। তো এইগুলো হচ্ছে তোমার অভিব্যাপক, অভিব্যাপক। আর বৈষয়িক হচ্ছে কোনো বিষয়ে কারো পারদর্শিতা, দক্ষতা, অদক্ষতা এগুলো বুঝাতে। যেমন সে গণিতে ভালো, আমি বলেছি যে আমাদের সেনারা, তোমার বই উদাহরণ দেওয়া আছে, সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। সাহসে, আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, যুদ্ধে অপরাজেয়, অপরাজেয় আমাদের সেনারা, ঠিক আছে। এই সাহসে এবং যুদ্ধে, কিসে? সাহসে। দুর্জয় কিসে? সাহসে। অপরাজয় কিসে? যুদ্ধে। এই যে কোনো বিষয়ে কারো দক্ষতা, অদক্ষতা, পারদর্শিতা এগুলো প্রকাশ করার জন্য হয় যে অধিকরণে, সেটি হচ্ছে বৈষয়িক আধারাধিকরণ। এ হচ্ছে অধিকরণ কারক। এখন আমরা তাহলে অধিকরণ কারকটা কী দেখলাম আমরা? অধিকরণ কারকটা সিম্পল, এটা ফাইন্ড আউট করার নিয়মটা হচ্ছে তোমার কখন, কোথায়, কিসে, এই 3টা প্রশ্ন করে ক্রিয়াপদকে আমরা অধিকরণ কারক বের করতে পারি। অধিকরণ কারক 3 ধরনের। কালাধিকরণ খুব সহজে বোঝা যায়, কখন প্রশ্ন করে যেটা বের করব আমরা। ভাবাধিকরণ বলেছি যে একটার কারণ আর একটা ঘটলে কারণটার মধ্যে আমরা এটা ভাবাধিকরণ বলছি। তারপরে আধারাধিকরণ বলছি কোথায় প্রশ্ন করে, ঠিক আছে। আধারাধিকরণকে আবার 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ঐক্যদেশিক আধারাধিকরণ, যে কোনো অংশে, এটার ক্লুটা হচ্ছে যে কোনো অংশে, এবং এই সামীপ্যর্থ ঐক্যদেশিক আধারাধিকরণ হয়। তারপর অভিব্যাপক বলেছি সমস্ত অংশ জুড়ে, এবং সর্বশেষ বলেছি বৈষয়িক বা কোনো বিষয়ে কারো দক্ষতা, অদক্ষতা, পারদর্শিতা এইগুলো বোঝার জন্যে। আচ্ছা, এই হচ্ছে অধিকরণ কারক। এরপরে আসো আমাদের এই যে সম্বন্ধ পদ, যেটা আমরা শুরুতে বলেছিলাম, তারপরে দেখো এখানে 2টো বিভক্তি, র এবং অর্থষ্টি বিভক্তিটা যুক্ত হয়। তোমরা দেখতে পাচ্ছ, যেমন আমি এই তোমার বইয়ে এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটি হচ্ছে সম্বন্ধ পদের মধ্যে সম্মত পদগুলো তোমার কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি একটু যুক্তি দিয়ে, একটু বুঝে, একটু পড়ে মাথায় রাখতে হবে। যেমন কয়েকটা আমি উল্লেখ করেছি এখানে, যেমন রাজার রাজ্য, ঠিক আছে, অধিকার সম্বন্ধ। অগ্নির উত্তাপ, একটু খেয়াল করো তো, উত্তাপটা কিসের জন্য? আগুনের কারণে না? তাহলে কজ এফেক্ট, কার্যকারণ, কার্যকারণ। এবার বুঝে যুক্তি দিয়ে পড়বে। রূপার থালা, উপাদান সম্বন্ধ, থালাটা কিসের তৈরি? রূপার। মধুর মিষ্টতা, গুণের সম্পর্ক, গুণের সম্বন্ধ। ধনের অহংকার, এই অহংকারটা কিসের কারণে? ধনের কারণে। তাহলে এটা হচ্ছে হেতু সম্পর্ক, ঠিক আছে। রোজার ছুটি, ব্যাপ্তি, ব্যাপ্তি সম্বন্ধ। নজরুলের অগ্নিবীণা, কৃতি সম্বন্ধ। বাটির দুধ, আধার আদেয়, এটা হচ্ছে যে বাটিটা হচ্ছে আধার আর দুধটা হচ্ছে আধেয়, আধার আদেয় সম্পর্ক, সম্বন্ধ। জ্ঞানের আলোক, এটা হচ্ছে অভেদ, অভেদ সম্বন্ধ। পার্থক্য নেই জ্ঞান আর আলো, ভিন্নতা। লোহার শরীর, উপমান উপমেয়। তো এইভাবে তোমরা এই একটু যুক্তি দিয়ে প্রত্যেকটা কোনটা কোন সম্বন্ধ সেটা একটু যুক্তি দিয়ে বুঝে মাথায় রাখতে হবে। এবং এরপরে দেখো সম্বোধন পদ, ভোকেটিভ কেস। সম্বোধন কথাটার অর্থ হচ্ছে আহ্বান, আহ্বান, ঠিক আছে। তো সম্বোধন পদের পরে আমরা জানি মাঝে মাঝে সম্বোধন পদের আগে আরও কিছু অব্যয়সূচক শব্দও বসে, ও গো, হে, ওরে ইত্যাদি। তো এই সম্বোধন পদের পরে আগে এই চিহ্নটা ব্যবহার করা হতো, বিশ্বসূচক চিহ্নটা, যেটাকে সম্বোধনসূচক চিহ্ন বলা হতো। কিন্তু আধুনিক নিয়মে এই চিহ্নের পরিবর্তে আমরা সম্বোধন পদের পরে কমা চিহ্নটা ব্যবহৃত হয়, কমা বা পাদচ্ছেদ, ঠিক আছে। এটাই হচ্ছে এতটুকু আলোচনা। এরপরে সর্বশেষ আমরা পরিশিষ্ট কিছু কয়েকটা উদাহরণ নিয়ে কথা বলবো। শেষে
কিছু কয়েকটা তোমার বই থেকে আমি প্রত্যেকটা কারকের এক একটা করে উদাহরণ তুলে ধরেছি এখানে, যেখানে যেমন এটাতে খিলিপান দিয়ে ওষুধ খাবে, এটা প্রায় অনেকেরই ভুল হয়ে থাকে। তো এটা দেখে দিয়ে এ কথাটা দেখে করণকারক, ওষুধ খাওয়াটা কিসের সাহায্যে করণকারক হিসেবে আমরা চিহ্নিত করি। আসলে না, খিলিপানের ভিতর, এর ভিতর, খিলিপানের ভিতর, কোথায় খিলিপানের ভিতর দিয়ে ওষুধ খাবে, এই কারণে এটি হবে অধিকরণে 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 তৃতীয়া, অধিকরণে তৃতীয়া হবে। ঠিক আছে। মনে পড়ে সে জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পলায়ন। পলায়নটা কোত্থেকে? পাঠশালা থেকে। তাহলে এটা অপাদানে শূন্য, অপাদানে অপাদানে শূন্য, অপাদানে শূন্য। শিকারি বিড়াল গোফে চেনা যায়। এই যে গোফ দ্বারা চেনা যায়, চেনা যায় কীভাবে চেনা যায়? গোফ দ্বারা। তাহলে এটি হচ্ছে করণকারক। করণে সপ্তমী। আমারে তুমি করিবে ত্রাণ এ নহেন মোর প্রার্থনা। কাকে? আমাকে। কে রে দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া, এটা কর্ম, কর্মে দ্বিতীয়া। বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্বাসে। কে জিজ্ঞেস করে না? বাপে। কে সম্ভাষণ করে না? মায়ে। তাহলে দুটি হচ্ছে কর্তৃক, কর্তৃকারকে সপ্তমী, কর্তায় সপ্তমী, এটা কর্মে দ্বিতীয়া। সৎপাত্রে কন্যা দান করো, তাহলে সম্প্রদানে সপ্তমী। ঠিক আছে। তো এটা তোমরা নিচের ক্লাস থেকে করেছো, কারক বিভক্তি নির্ণয়টা তোমাদের কাছে অনেকের কাছে সহজ। তারপরেও কিছু কয়েকটা প্রত্যেকটার একটা করে উদাহরণ তুলে ধরলাম। আর সর্বশেষ যেটি আমি যে কথাগুলো আগেও বলেছি কৌশল হিসেবে, সহজ টেকনিক বা কৌশল যেটা, সেটি হচ্ছে তুমি ক্রিয়াপদকে কে বা কারা প্রশ্ন করে কর্তৃকারক পাবে, কী বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটি হবে কর্মকারক। ক্রিয়াপদকে কিসের দ্বারা কিসের সাহায্যে কী উপায়ে প্রশ্ন করার পরে যে উত্তর পাবে সেটি হবে করণকারক। কাকে অভিপ্রায় এ প্রশ্ন করে যে উত্তর পাবে সেটি হবে সম্প্রদান। কোথা হতে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটি হচ্ছে অপাদান। কখন কোথায় কিসে প্রশ্ন করে যে উত্তর পাবে সেটি হচ্ছে অধিকরণ। আশা করি বোঝা গেল। তো আমরা এই কারক বিভক্তি এই টপিকটা দুটো পর্বে শেষ করলাম। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে